হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সাঁতরা পাবলিকেশনের সেমিস্টার ওয়ানের কেমিস্ট্রি বইয়ের যে শেষে স্যাম্পল পেপার দুটো রয়েছে তার স্যাম্পল পেপার টুর উত্তরগুলো ব্যাখ্যা সহ আলোচনা করব। একই রকমভাবে আমি স্যাম্পল ওয়ানের জন্য একটা ভিডিও করেছি, তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে গিয়ে সেটা দেখে নিতে পারো। আর এই প্রশ্নগুলোর পিডিএফ ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। এই ভিডিওটি পুরোটা দেখার পর তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে, যাতে করে তোমরা আরো অনেক প্রশ্নের উত্তর করতে পারবে। চলো তাহলে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, 500 ml দ্রবণে 5.85 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে দ্রবণটির মোলারিটি হলো। আচ্ছা, দ্রবণের মোলারিটি বের করানোর জন্য আমরা মোলারিটির সংজ্ঞা অনুযায়ী কি জানি, যে 1000 ml দ্রবণে কত মোল দ্রাব আছে। তাহলে এখানে 500 ml দ্রবণে কত মোল NaCl আছে। দেখো NaClটা মোল সংখ্যাতে নেই, সেটা বের করে নেব। মোল সংখ্যা বের করার জন্য আমরা জানি প্রদত্ত ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। 8.5 এটা তার আণবিক ভর, NaCl এর আণবিক বা সংকেত ভর, NaCl এর সংকেত ভর দিয়ে ভাগ করো। তেমনি যদি তোমরা তুল্যাঙ্ক সংখ্যা বের করতে, তাহলে তার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে, তখন কি মোলারিটির বদলে আসতো নর্মালিটি। তো একই রকম ভাবে তাহলে এটা দেখো 0.1 মোল হবে। তাহলে 0.1 মোল, তাহলে 1000 ml এর জন্য কত হবে, 0.2 ইন্টু 2। তাহলে এখানে উত্তরটা কি হবে, মোলারিটি 0.2 m। কোশ্চেন নাম্বার 2তে কি আছে দেখো, এ কোশ্চেনটা ভালো করে পড়ো। এ ও বি দুটি মৌল, দুটোই কি 0.15 মোল A2B এবং AB3 যৌগ তৈরি করে। যদি A2B এবং AB3 ওজন একই হয়, তাহলে এর পারমাণবিক গুরুত্ব বি এর পারমাণবিক গুরুত্বের কত গুণ। তাহলে এর পারমাণবিক গুরুত্বটাকে বি দিয়ে প্রকাশ করতে হবে। দেখো আমাকে যেহেতু দুটো যৌগ বলেছে, A2B আর AB3, তো আমরা দেখো এখানে পাচ্ছি যে 0.1 মোল দুটোই তৈরি করেছে, আর দুটোরই ওজন সেম। আমরা যখন মোল সংখ্যা বের করি, মোল সংখ্যা বের করানোর জন্য কি করি, প্রদত্ত ভরকে তার আণবিক ভর দিয়ে ভাগ করি। ধরো এখানে দুটোরই প্রদত্ত ভর একই আছে, ধরো প্রদত্ত ভর দুটোর m, A2Bও m আছে আর AB3ও m গ্রাম আছে। তাহলে সেটাকে আমরা কত দিয়ে ভাগ করব, তার আণবিক ভর দিয়ে, এগুলোর আণবিক ভর দিয়ে। তাহলে A2B এর আণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে দেখো যেহেতু দুজনেরই, তাহলে A2B এর আণবিক ভর সমান m বাই মোল সংখ্যা। দেখো দুজনেরই প্রদত্ত ভর এবং মোল সংখ্যা একই, যেটা প্রশ্নে উল্লেখ আছে। তার মানে কি দুজনেরই আণবিক ভরটা একই হবে নিশ্চয়ই, এর আণবিক ভর সমান এর আণবিক ভর। অর্থাৎ আণবিক ভর যদি সেম হয়, তাহলে আণবিক ভরগুলো আমি এদের পারমাণবিক ভরগুলো ধরে নিচ্ছি। ধরো এর পারমাণবিক ভর x, তাহলে এটা 2x, আর বি এর পারমাণবিক ভর y, আর এখানে একই রকম ভাবে x, তাহলে 3y। তাহলে এইখান থেকে দেখো x, আমি যদি এর পারমাণবিক ভরটাকে b দিয়ে প্রকাশ করতে হবে, অর্থাৎ x কে y দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে আমি পাচ্ছি কি, এটা করলে এদিকে এলে 2x মাইনাস x অর্থাৎ x, আর এদিকে 3y মাইনাস y মানে 2y। তাহলে কি হচ্ছে, x এর পারমাণবিক ভর y এর দেখো দ্বিগুণ হচ্ছে। তাহলে এখানে অপশন অ্যান্সার হলো বি। কোশ্চেন নাম্বার 3তে বলা হচ্ছে কোনটিতে সর্বনিম্ন অণু আছে। আমরা জানি N2-র যে আণবিক ভর 28, তাহলে 28 গ্রামের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তাহলে 7-এর জন্য নিশ্চয়ই Na/4। দেখো এইভাবে যদি প্রত্যেকের আণবিক ভর বের করে তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, এবং এখানে প্রদত্ত যে গ্রামগুলো আছে, প্রদত্ত ভরগুলো আছে, তার সাপেক্ষে বের করি, তাহলে আমরা অণু সংখ্যা বের করতে পারবো। তাহলে এরকম বিয়ে দেখো 2 গ্রামের জন্য আমরা কত পাবো, 2 গ্রামের জন্য আমরা পাবো Na/14। তাহলে এইটা দেখো অনেক
কম হচ্ছে। বাকি অপশান যেমন সি ও ডি তোমরা করে দেখবে, তাহলে এখানে কিন্তু অপশান বি রাইট অ্যান্সার। এবারে আসি কোশ্চেন নাম্বার 4-এ। এখানে বলা হচ্ছে নিম্নলিখিত কোন ইলেকট্রনীয় বিন্যাস পরমাণুর ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস নয়। ইলেকট্রন বিন্যাস নয়, ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস নয়। ভূমিস্তর বলতে আমরা পরমাণু অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা করি। দেখো এখানে অপশান বিতে দেখতে পাচ্ছি 3d9 4s2, এটা কপারের জন্য। দেখো কপারের জন্য আমরা জানি 3d10 4s1 হয়, কারণ আমরা জানি যে ফুলফিল বা হাফ ফিল ইলেকট্রন বিন্যাস মোর স্টেবল, তাই এখানে এস থেকে একটা ইলেকট্রন 3d তে এসে 3d10 হয়ে যাবে। তো এখানে সেটা ভূমিস্তরে ইলেকট্রন বিন্যাস এটাই হবে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। যদিও এখানে দেখো অপশান সিতে 3d7 আছে, অর্থাৎ 4s থেকে দুটো ইলেকট্রন চলে গিয়েছে। তার 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাওয়াতে তাহলে 3d7 হয়ে গেছে। হ্যাঁ, তো সেই হিসেবে এটা কিন্তু এক্সাইটেড স্টেটের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ এটা কিন্তু ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস নয়। তো যাই হোক, এইটা মোর অ্যাপ্রোপ্রিয়েটলি বি অ্যান্সার হবে। আমরা কোশ্চেন নম্বর 5-এ রেডিয়াল নোট সংখ্যা কি হয়? n-l-1, এটা রেডিয়াল নোটের সংখ্যার সূত্র। তো এখানে 3p রয়েছে, 3p মানে n এর মান কত? 3, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা, p মানে গৌণ কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে -1 অর্থাৎ 1। এখানে তাহলে রাইট অ্যান্সার অপশান ডি। এবারে আসি কোশ্চেন নাম্বার 6। বলা হচ্ছে DXY কক্ষকের ইলেকট্রন থাকার সম্ভাবনা কোথায় বেশি? তো আমরা দেখব যে DXY, যদি কোশ্চেন নাম্বার 6-এ DXY, তাহলে এই দুটো 4টা লোব দিয়ে তৈরি ডি অরবিটালটা রয়েছে। তো এখানে আমরা দেখব ইলেকট্রন থাকার সম্ভাবনা কিন্তু অক্ষ বরাবর নেই। কোথায় আছে না, অক্ষের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর কিন্তু রয়েছে। অপশান বি রাইট অ্যান্সার। এবারে আসি কোশ্চেন 7। এখানে বলা হচ্ছে নিচের কোনটিতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা সর্বাধিক? দেখো তোমাদের আমি বলেছি যে 21 থেকে 30-এর ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমরা মাথায় রাখবে, তাহলে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর তোমাদের মনে মনে হয়ে যাবে। যেমন দেখো অপশান বি হবে রাইট অ্যান্সার, কারণ আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা পাবো আর্গন 18 অব্দি আর্গন, তারপরে ফলোড বাই 4s2 3d6, 26 নম্বর। দেখো আয়রন রয়েছে 26, তাই 3d6। এবারে যেহেতু আয়রন 2+, তার মানে এই বাইরের কক্ষ তার s 4s, এইখান থেকে দুটো ইলেকট্রন চলে যাচ্ছে, 6টা ইলেকট্রন এভাবে থাকবে, তাহলে বিজোড় ইলেকট্রন আমরা পাচ্ছি কটা? 4টি বিজোড় ইলেকট্রন। অন্যগুলোর ক্ষেত্রে এর থেকে আরো কম পাবো, তাহলে তোমরা সেগুলো হিসাব করে এইভাবে দেখে নিও। এবারে আসি কোশ্চেন নাম্বার 8-এ। তোমাকে বলা হচ্ছে যে কোন ইলেকট্রন বিন্যাসের বিনিময় শক্তি সব থেকে বেশি? দেখো বিনিময় শক্তি বা এক্সচেঞ্জ এনার্জি এটা ক্যালকুলেট করতে পারি আমরা, কিন্তু না যদি করতে চাই তাহলে এখানে একটা কথা মনে রাখবে, যার একই স্পিনে ইলেকট্রন সংখ্যা বেশি তারই কিন্তু এক্সচেঞ্জ এনার্জি বেশি হবে। দেখো অপশান ডিতে একই স্পিনে রয়েছে, দেখো ডির যদি 3Dর কথা ধরি তাহলে একই স্পিনে রয়েছে 5টা, আবার উল্টো স্পিনে রয়েছে 5টা, তাহলে অর্থাৎ একই স্পিনে 5টা করে ইলেকট্রন রয়েছে। বিনিময় শক্তি কিভাবে বের করতে পারি? n সামেশন অফ n-1/2 কে একটা এখানে কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে দেখো আমরা যদি 3Dর কথা ধরি তাহলে একই স্পিনে আছে 5টা, তাহলে আমরা পাচ্ছি 5 1/2 k। আবার দেখো আবার উল্টো স্পিনে কি আছে? আরো 5টা আছে, তাহলে একই রকম ভাবে আমরা এইরকম করতে থাকবো, তাই সামেশনটা দিয়েছি। তাহলে আমরা দেখো এর হিসাব করে দেখো 10k 20k এক্সচেঞ্জ এনার্জি পাবো, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এর থেকে কম পাবো। তো সেটা হিসাব করে দেখবে, তাহলে এখানে অ্যান্সার হবে ডি। এবার আসি কোশ্চেন নাম্বার 9। 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি 3D উপকক্ষে
কটি ইলেকট্রন রয়েছে। দেখো আমরা 26 এক্ষুনি বলে এলাম, 26 কার হয়? আয়রন। তো আয়রনের ইলেকট্রন বিন্যাস এক্ষুনি করে এলাম, আর্গন 3d6 4s2। তাহলে এই হিসাবে দেখো 3d তে কটা ইলেকট্রন রয়েছে? 6টা। তাহলে অপশন বি। কোশ্চেন নাম্বার 10 এ বলা হচ্ছে K2O পটাশিয়াম অক্সাইড, তারপরে আছে বেরিয়াম অক্সাইড, দেখো বেরিয়াম অক্সাইড, তারপরে আছে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখানে এটা গ্রুপ 1, পটাশিয়াম গ্রুপ 1, এগুলো হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। তো আমরা কি জানি যে ক্ষারকত্ব যত ইলেকট্রন ছাড়ার, মানে ক্ষার মানে ইলেকট্রন ছাড়ে, ক্ষার কি হয়? ইলেকট্রন বর্জন করে। তো এবারে আমরা জানি যত ভালো ইলেকট্রন বর্জন করবে তার ক্ষারকত্ব বেশি হবে। তাহলে এই দেখো গ্রুপ 1 এর মৌলগুলো, গ্রুপ 1 এর যে এলিমেন্টটা, তার আকার বড় হয়, তাই এই সহজে ইলেকট্রন ত্যাগ করবে। তারপরে দেখো যত ওপর থেকে নিচে যাব, আমরা জানি কোনো গ্রুপের ওপর থেকে নিচে কিন্তু ক্ষারকত্ব বৃদ্ধি পায়। ক্ষারকত্ব কিন্তু এই কারণেই বৃদ্ধি পায়, তাদের আকার বড় হয়ে যাচ্ছে, তাই ইলেকট্রন বর্জন সহজ হচ্ছে। তাহলে সেই হিসেবে দেখো এইটাই সবচাইতে ক্ষারকত্ব বেশি হবে, তারপরে বেরিয়াম অক্সাইড, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ এখানে অপশন এ হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 বলা হচ্ছে নিচের যৌগগুলির মধ্যে কোনটি সবচেয়ে বেশি আম্লিক? এখনই যেটা আলোচনা করলাম, উপর থেকে নিচে আমরা ক্ষারকত্ব বৃদ্ধি পাই, তাহলে উপরের মৌলগুলোর আম্লিক হবে। এগুলো সব গ্রুপ 2 এলিমেন্ট, তাহলে বেরিলিয়াম অক্সাইড এর আম্লিকত্ব সবচেয়ে বেশি। কোশ্চেন নাম্বার 12 এর দেখো কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। তো বলা হচ্ছে নিচের তথ্যগুলো, মানে এই বিবৃতি দেওয়া আছে এবং তার ব্যাখ্যা দেওয়া আছে। বিবৃতিটি কি আছে? অক্সিজেনের প্রথম আয়নন বিভব নাইট্রোজেনের তুলনায় কম। দেখো বিবৃতিটি কিন্তু সত্য, কারণ আমরা কি জানি যে নাইট্রোজেন তারপরে অক্সিজেন, আমরা জানি আয়নন বিভব পরপর বাড়ে, যদিও এখানে অক্সিজেন পরে থাকা সত্ত্বেও অক্সিজেনের কিন্তু আয়নন বিভব কম হয়, নাইট্রোজেনের বেশি হয়। তার কারণ কি? দেখো এটা 2p3 হাফ ফিল ইলেকট্রন বিন্যাস মোর স্টেবল। দেখো এটা 2p4 হাফ ফিল ফুলফিল নেই, তার মানে বরং এ যদি অক্সিজেন একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে 2p3 হয়ে যাবে, তাই সে সহজে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাই অক্সিজেনের আয়নন বিভব কি হয়? নাইট্রোজেনের থেকে কম হয়। তাহলে বিবৃতি এ কিন্তু রাইট। তার ব্যাখ্যাটা কি আছে? অক্সিজেনে 2p কক্ষকে যে 4টি ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণের মান বেশি, সেই কারণে কি এটা হয়? হ্যাঁ, দেখো 2p তে 4টি ইলেকট্রন রয়েছে, তো সেখানে দেখো এই যে এই দুটো ইলেকট্রনের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে, এটা একটা কারণ বলা যায়, তাই আমরা এ দেখব, ব্যাখ্যাটাও ঠিক আছে। তাহলে অপশন এ। এবারে আসি কোশ্চেন নাম্বার 13। এতে বলা হচ্ছে যে N3-O2-F-, তাহলে দেখো এগুলো সব আইসো ইলেকট্রনিক সিস্টেম। দেখো সবার মধ্যে 10টা ইলেকট্রন রয়েছে, তাহলে বলছে এদের আয়নীয় ব্যাসার্ধের মান। দেখো মান তো আমি বের করতে যাব না, তো কার বেশি কম সেটা জানলেই হবে। কার বেশি কম সেটা জানার জন্য এদের খালি তোমাকে বের করতে হবে P/E, প্রোটন পার ইলেকট্রন সংখ্যা। প্রোটন পার ইলেকট্রন সংখ্যা সেটা বের করব। দেখো এর প্রোটন আমরা কি জানি? নাইট্রোজেনের 7, তাহলে ইলেকট্রন তো বললাম 10, এটা অক্সিজেনের 8/10, এটা 9/10, তাহলে এর 0.9, এর 0.8, এর 0.7। তাহলে আমরা এটা মনে রাখবে যে P/E এর যত মান বেশি হবে তাতে করে কি হবে? নিউক্লিয়াসটা বাইরের কক্ষের ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করছে, মানে তার আকার ছোট হবে, তার ব্যাসার্ধ কম হবে। তাহলে P/E এর মান যত বেশি, আকার তত কম, অর্থাৎ ব্যাসার্ধ তত কম। তাহলে সেই হিসেবে ফ্লুরিনের ব্যাসার্ধ সবচাইতে কম হবে, সেই অনুযায়ী দেখো অপশন এ রাইট অ্যান্সার। চলো এবার 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটি ক্ষেত্রে বন্ধন কোণ 120 ডিগ্রি? দেখো এখানে অপশন ডি, দেখো এখানে অপশন ডিটা BCl নয়, BCl3, একটু প্রিন্টিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। তো এখানে দেখো ক্লোরিন, এখানে দেখবে এর sp2 সংকরায়ন হবে, তো সেই হিসেবে দেখো এর বন্ড অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি হবে। এবারে চলো কোশ্চেন নাম্বার 15তে, এখানে একটা জাস্ট আমাকে টেবিল ম্যাচ করতে হবে। তো টেবিলটা দেখো
এখানে আমরা বন্ড অর্ডার বের করব। একটু বলা নেই, কিন্তু যা দেখে বোঝা যাচ্ছে এদের বন্ড অর্ডার দেওয়া আছে। দেখো, নিয়ন মানে নিষ্ক্রিয় গ্যাস, তাদের মধ্যে কিন্তু বন্ড অর্ডার 0 হয়। তো নিয়নের বন্ড অর্ডার 0, আর নাইট্রোজেন কি হয়, এন ট্রিপল বন্ড এন, অর্থাৎ এর বন্ড অর্ডার দেখবে 3 হবে। অক্সিজেনের ক্ষেত্রে, হ্যাঁ ফ্লুরিনের ক্ষেত্রে এফ সিঙ্গেল বন্ড এফ, অর্থাৎ এর বন্ড অর্ডার 1 হবে। আর অক্সিজেনের দেখো ও ডাবল বন্ড ও, তাহলে এর বন্ড অর্ডার 2 হবে। তাহলে সেই অনুযায়ী অপশন এ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16টা একটু দেখো, বলা হচ্ছে কি না, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে মিউ নট ইজিক্যাল টু 0, অর্থাৎ চুম্বক ভ্রামকের মান 0 নয়, অর্থাৎ চুম্বক ভ্রামক আছে কার। দেখো চুম্বক ভ্রামক আছে এখানে কিন্তু অপশন এ রাইট অ্যান্সার। কারণ কি, দেখো যদি আমরা এদের স্ট্রাকচারগুলো একটু আঁকি, দেখো এটা বেনজিন জাত যৌগ, এগুলো আমরা পরে এই যৌগগুলো নিয়ে অনেক বিক্রিয়া বা অনেক আলোচনা রয়েছে, তো সেখানে আমরা দেখবো যে দেখো এর যদি আমরা স্ট্রাকচার করি, দেখো কার্বন ক্লোরিন, তাহলে এর বন্ড মোমেন্টটা কোন দিকে আছে, ওইদিকে এর বন্ড মোমেন্ট অপোজিট দিকে দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে এখানে এটা চুম্বক ভ্রামক 0। তো উল্টো দিকে একই রকম ভাবে দেখো সিএন এর ক্ষেত্রেও কিন্তু সি কিন্তু ট্রিপল বন্ড এন, মানে এর সঙ্গে এরকম সি ট্রিপল বন্ড এন, দুদিকে সি ট্রিপল বন্ড এন যেটা রৈখিক ভাবে রয়েছে, তাহলে সেটাও কি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একই রকম ভাবে আমরা দেখব যে অপশন 3 আর 4-এর যে দুটো যৌগ, তাদের কিন্তু ডাইপোল মোমেন্ট ক্যান্সেল আউট হচ্ছে না। তার কারণ হলো এখানে অক্সিজেন সালফার, দেখো অক্সিজেন যা থাকলে আর সালফার থাকলে একই বিষয়। তো আমরা এদের যদি স্ট্রাকচারটা আঁকি, তাহলে অক্সিজেনের উপরে কিন্তু দুটো লোন পেয়ার রয়েছে। তো অক্সিজেনে কি রয়েছে, দুটো লোন পেয়ার, তাহলে এই লোন পেয়ারের যে মুভমেন্ট, তাদেরও একটা মুভমেন্ট আছে, প্রত্যেকটা লোন পেয়ারের মুভমেন্ট তার বাইরের দিকে। হ্যাঁ, তাই এই হিসেবে দেখো, এই তো এখানে তো হাইড্রোজেন নেই যে সবগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে তার জন্য কিন্তু এখানে একটা বন্ড মুভমেন্ট, যে একটা বন্ড মুভমেন্ট একটা বলের মতো ধরে নাও, একটা ফোর্স, তাতে ভেক্টর ফোর্স একটা থাকছে। তো এখানেও কি একটা ভেক্টর ফোর্স থাকছে, অর্থাৎ দুটো ক্যান্সেল আউট হচ্ছে না, তাহলে এই দিকে একটা কি ওভারঅল সবগুলোর একটা বন্ড মুভমেন্ট থাকবে। তো এখানে সেম সালফারের ক্ষেত্রেও সেম, অর্থাৎ দ্বিতীয় যৌগটার ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়, তাহলে সেই জন্য অপশন এ হলো রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 70-তে বলা হচ্ছে O2 থেকে O2 মাইনাসের ক্ষেত্রে ইলেকট্রন কোন কক্ষকে প্রবেশ করে। O2-তে কটা ইলেকট্রন, 16, আর O2 মাইনাসে 17 ইলেকট্রন, অর্থাৎ 17 নম্বর ইলেকট্রন কোন আণবিক কক্ষকে প্রবেশ করছে। তার জন্য দেখো আমরা এনার্জি ডায়াগ্রাম, কক্ষকের যে এনার্জি ডায়াগ্রাম যদি আঁকি, তাহলে আমরা দেখবো কি এটা সিগমা 1s, সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s। দেখো আমরা জানি কি অক্সিজেন মানে ভারী অণু, তাই এইখানে কিন্তু বিষয়টা মাথায় রাখবে। ভারী অণুর ক্ষেত্রে আগে হচ্ছে সিগমা 2p জেড, তারপরে সিগমা পাই 2px আর পাই 2py। তো একই রকম ভাবে এ দুজনের স্টার, সিগমা পাই 2px স্টার, পাই 2py স্টার, উপরে কি সিগমা স্টার 2pz। তাহলে দেখো এখানে দেখো গুণে নাও 1 2 3 4 5 6 7, তার মানে 14টা ইলেকট্রন এই অবধি হয়ে গেল। তাহলে 15 নম্বর ইলেকট্রন এখানে প্রবেশ করলো, 16 নম্বর ইলেকট্রন এখানে, 17 নম্বর ইলেকট্রন কোথায় প্রবেশ করছে, দেখো সিগমা স্টার 2px। তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার। এবার আসি কোশ্চেন নাম্বার 18, বলা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড আর মার্কিউরি ক্লোরাইড, এদের মধ্যে গলনাঙ্কের ঊর্ধ্বক্রমে আমাকে সাজাতে হবে। দেখো এটা ফাজান যে রুল আছে, সেই ফাজান রুলের অনুযায়ী এগুলো সব এগুলো আয়নীয়, যদিও এটা সমযোজী যৌগ, তাই এই সমযোজী ধর্ম এর বেশি, যদিও আমরা সেটা ফাজার রুল দিয়ে বুঝতে পারবো। দেখো আমরা কি জানি যে ফাজার রুলে বলেছে যে ক্যাটায়নগুলো তাদের আকৃতি যত ছোট হবে, তাহলে অ্যানায়ন, এখানে সপ্ত অ্যানায়ন ক্লোরিন, তো অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের
নিউক্লিয়াসের বেশি কাছাকাছি থাকবে যত এই ক্যাটায়নটা যত ছোট হবে। তার মানে এই যে অ্যানায়নের ইলেকট্রনটা ক্যাটায়নের মধ্যে বেশি মাত্রায় পেনিট্রেট করবে, অর্থাৎ প্রবেশ করে ওভারল্যাপ অঞ্চল বেশি হবে, অর্থাৎ সমযোজী ধর্ম বেশি হবে। তো সেই অনুযায়ী দেখো বেরিলিয়ামের আকার কিন্তু সবচেয়ে ছোট, তাই ক্লোরিনকে বেশি মাত্রায় সে পোলারাইজড করবে। তো ক্যালসিয়াম দেখো আকারে বড়, সেটা কম মাত্রায় পোলারাইজড করবে। তার মানে ক্যালসিয়ামের মধ্যে সমযোজী ধর্ম কম, আয়নীয় ধর্ম বেশি। আর আমরা কি জানি, আয়নীয় ধর্ম যার বেশি তার গলনাঙ্ক বা ফুটনাঙ্ক বেশি হয়। তাহলে সেই অনুযায়ী দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি এর গলনাঙ্ক থাকবে। তারপরে মার্কারি এর পরেই 2 নম্বরে, আর বেরিলিয়াম সবচাইতে কম গলনাঙ্ক এর বেশি। তাহলে সেই অনুযায়ী এখানে অপশন সি দেখো রাইট অ্যান্সার। তাহলে এবার 19 নম্বরে বলা হচ্ছে যে জেনন পেন্টাফ্লুরাইড মাইনাস এর গঠন আমাকে বলতে হবে, এর আকৃতি। দেখো এর আকৃতি বলার জন্য এর সংকরায়ন বের করো। হাফ অফ জেননের যোজ্যতা কক্ষে, জেনন নিষ্ক্রিয় গ্যাস, তার যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন, একযোজী পরমাণু 5টা, আর মাইনাস একটা আছে, তার মানে +1। এবার যদি প্লাস থাকতো তাহলে মাইনাস হয়ে যেত। তো যাই হোক, এই হিসেবে আমরা দেখছি দেখো 14/7, তাহলে সংকরায়ন কি sp3d3। দেখো 7, তার মানে এসে একটা কিছু নেই, মানে 1 3 3 যখন 7। তো এইভাবে আমরা সংকরায়ন বের করে ফেললাম। তো সংকরায়ন বের করার পরে আমাকে আকৃতি বলার জন্য কিন্তু লোন পেয়ার সংখ্যা বের করতে হবে। লোন পেয়ার সংখ্যা বের করব কি করে, H মাইনাস, এখানে H কত 7, 7 মাইনাস একযোজী পরমাণু কত 5টা, দ্বিযোজী পরমাণু নেই, তাহলে এখানে লোন পেয়ার কিন্তু 2। তার মানে দেখো 7টা পজিশন দিয়ে যে আকৃতিটা হয় সেটা আমরা কি জানি, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সেই পঞ্চকোণীয় দ্বিপিরামিডের মধ্যে এই পঞ্চকোণে থাকবে ফ্লোরিন 5টা, পঞ্চভুজ তৈরি হয়ে যাবে, সমতলীয় পঞ্চভুজ। এর ওপরে দেখো একটা লোন পেয়ার, ওপরে একটা লোন পেয়ার, আর নিচে ঠিক একটা লোন পেয়ার। তাহলে সেই হিসেবে আমরা আকৃতি বলার সময় লোন পেয়ার গুলো বাদ দিয়ে আকৃতিটা বলছে। তো দেখবে এটা মনে রাখবে যে পঞ্চকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে আর অক্টাহাইড্রালের ক্ষেত্রে লোন পেয়ার সংখ্যা কিন্তু এই অ্যাক্সিয়াল পজিশনে বসবে। টিবিপির ক্ষেত্রে, ত্রিকোণীয় দ্বিপিরামিডের ক্ষেত্রে লোন পেয়ার সংখ্যা বেরোলে সেটা কিন্তু তার ইকুয়াটোরিয়াল পজিশনগুলোতে বসবে। সেই হিসেবে দেখো এর আকৃতিটা হচ্ছে অপশন সি সমতলীয়। এখানে সমতলীয়র পরে কথাটা নেই, যদিও এটাই রাইট অ্যান্সার, সমতলীয় পঞ্চভুজ। 20-তে বলা হচ্ছে কোন বাস্তব গ্যাস ডাল্টনের আংশিক চাপ সূত্র মেনে চলে। দেখো এটা আংশিক চাপ সূত্র মেনে তারাই চলবে যারা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস হওয়ার জন্য যে শর্তটি লাগে, অপশন ডি খুব নিম্নচাপ এবং খুব উচ্চ উষ্ণতা। কোশ্চেন নাম্বার 21-এ বলা হচ্ছে যে ABCD গ্যাসের সংকেত উষ্ণতা যথাক্রমে 25 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, -80 ডিগ্রি সেলসিয়াস হলে কোনটি সহজে তরলে করা যাবে। দেখো এখানে সিম্পল, তোমরা জানো যে আমরা যদি সংকট উষ্ণতার ফর্মুলা নিই, তার উপরে কিন্তু আছে A, ফর্মুলাটা আমি পুরো লিখছি, নিচে আছে B, অর্থাৎ ATC বেশি মানে ক্রান্তিক উষ্ণতা বেশি মানে A বেশি। A মানে কি, ফোর্স অফ অ্যাট্রাকশন, অ্যাটমের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন মেজার করে A দিয়ে। TC বেশি মানে A বেশি, A বেশি মানে তারা সেটা সহজে তরলে পরিণত করা যায়। তাহলে যার ক্রান্তিক উষ্ণতা বেশি তার সেটাকে সহজে তরলে করা যায়। তাহলে সেই অনুযায়ী অপশন A, অর্থাৎ A কে সহজে আমরা তরলে করতে পারবো, কারণ তার উষ্ণতা সবচেয়ে বেশি আছে এখানে। এবার চলো কোশ্চেন 22-এ বলা হচ্ছে কোনটি অনিয়তকার কঠিন পদার্থ। দেখো কাঁচ অনিয়তকার কঠিন পদার্থ, বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ যে ক্রিস্টালাইন সলিড। নাম্বার 23-এ, কোশ্চেন নাম্বার 23টা ভালো করে পড়ো, দুটো বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি এতে বলা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি হলো একই সঙ্গে শূন্যতাজনিত ত্রুটি আর অন্তঃস্থানিক ত্রুটি। দেখো ফ্রেঙ্কেল ত্রুটি যদি আমরা দেখি, সেখানে দেখবো যে গঠনকারী কণাগুলো তার পজিশন ছেড়ে, এই পজিশনে যে গঠনকারী কণাটা আছে, ধরো মনে করলাম Na আছে, Na প্লাসটা কি করবে, তার গঠন জায়গাটা ছেড়ে এই
অন্তঃস্থানিক জায়গায় চলে আসবে। তাহলে দেখো এখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, এটা শূন্যতাজনিত ত্রুটি। আবার কি অন্তঃস্থানিক পজিশনে কণাটা চলে আসছে, মানে এটা আবার অন্তঃস্থানিক ত্রুটি। অর্থাৎ এই বিবৃতি এ সঠিক। বিবৃতি বি তে বলা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটিতে এফ কেন্দ্রের উপস্থিতির জন্য আয়নীয় কঠিনগুলি রঙিন হয়। না দেখো ফ্রেঙ্কেল ত্রুটি কিন্তু এটা তো ফ্রেঙ্কেল ত্রুটি মানে কি স্টয়সিওমেট্রিক ত্রুটি। এই যে এফ সেন্টার কিন্তু নন স্টয়সিওমেট্রিক ত্রুটিতে দেখা যায়, তাহলে সেই হিসাবে কিন্তু বিবৃতি বিটা কিন্তু মিথ্যা। তাহলে সেই অনুযায়ী তাহলে অপশন সি রাইট অ্যান্সার, অর্থাৎ বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। তাহলে দ্রাব্যতার বিচারে কোন ক্রমসজ্জাটি সঠিক? তাহলে আমরা কি জানি যে কোনো একটা গ্রুপের যত উপর থেকে নিচে যাব তার কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়, কারণ আকার বড় হয়ে যাচ্ছে, জলের সঙ্গে তারা বন্ড করতে পারবে না, আর ক্যাটায়নগুলো বড় ক্যাটায়ন জলের সঙ্গে ভালো বন্ড করতে পারবে না। তাহলে সেই হিসেবে এটা দেখো আমরা যেটা পাচ্ছি এটা গ্রুপ 2 এর এলিমেন্টগুলো, তাহলে বেরিলিয়াম সালফেটের কিন্তু সবচেয়ে জলের দ্রাব্যতা বেশি হবে, অর্থাৎ উপর থেকে নিচে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে সেই অনুযায়ী অপশন ডি হলো রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25 এ বলা হচ্ছে এক্স কে নাইট্রোজেনের মধ্যে উত্তপ্ত করার ফলে ওয়াই পাওয়া যায়। H2O সঙ্গে ওয়াই বিক্রিয়া করে বর্ণহীন গ্যাস উৎপন্ন করে, যাকে কপার সালফেটের দ্রবণে চালনা করলে দ্রবণের বর্ণ নীল হয়। দেখো ওয়াই হলো, দেখো ওয়াইটা কি এক্স, এক্স ধাতুকে নাইট্রোজেন অর্থাৎ নাইট্রাইট, ওয়াই একটা নাইট্রাইট যৌগ, কারণ আমরা জানি যে ধাতু নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া কিন্তু নাইট্রাইট তৈরি করবে। তাহলে সেই বিচারে কিন্তু অপশন ডি ক্যালসিয়াম নাইট্রাইট আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। এবারে চলো কোশ্চেন নাম্বার 26-এ, কোশ্চেন নাম্বার 26-এ বলা হচ্ছে এটিপি ফসফেটের, তো আমরা এটা ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের ব্যবহারে আমরা পড়েছি যে এটিপি ফসফেট স্থানান্তরে কিন্তু ম্যাগনেসিয়াম ইউজ হয়, এটা তোমরা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 27-এ কি আছে? কোশ্চেন নাম্বার 27-এ আছে যে ক্ষারীয় ধাতুর যে নাইট্রেট যৌগটি হাইড্রেটেড গঠন করে না। দেখো হাইড্রেটেড গঠন করবে না কিন্তু ক্যালসিয়াম জাত যৌগ। 28-এ কি বলা হচ্ছে না একটি বাণিজ্যিক H2O2 হাইড্রোজেন পারক্সাইডের বোতলে লেখা আছে 10V, তাহলে এই নমুনার শক্তি। দেখো এটা ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম। দেখো H2O2-র শক্তিকে আমরা আয়তন মাত্রা দিয়ে বিচার করি, আয়তন মাত্রা। তাহলে এখানে কিন্তু যে 10V দিয়ে বলা আছে সেটা কিন্তু আয়তন মাত্রাতে। এবারে তাহলে সেই আয়তন মাত্রাটাকে যে আরেকটা শক্তি মাপার যে আরেকটা প্যারামিটার সেটাকে শতকরা মাত্রা, তাহলে সেই শতকরা মাত্রাটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ এই 10V সমান শতকরা মাত্রায় কত। তাহলে এই দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাহলে সেই সম্পর্কটা ক্যালকুলেট করা যায়। তো আমি সেটা বলছি না, তোমরা যেটা মনে রাখবে সম্পর্কটা হলো ভি আয়তন সমান শতকরা মাত্রাতে কত, এই ভি আয়তনকে তুমি ভাগ করবে 3.294 দিয়ে ভাগ করে দিলেই তুমি শতকরা মাত্রাতে পেয়ে যাবে। তাহলে এখানে রয়েছে 10V, তো 10V কে আমি যদি শতকরা মাত্রা, তাহলে 10/3.294, তাহলে তোমাদের তো ক্যালকুলেটর নেই, আপাতত ভাগ করে কি বুঝতে পারছো? অপশান বি 3×9, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। এবার চলো কোশ্চেন নাম্বার 29-এ আছে কার্বন 60 ফুলারিনের গঠনের উপস্থিত। দেখো আমরা জানি ফুলারিনের গঠনে পেন্টাগন রয়েছে, পঞ্চভুজ রয়েছে আর হেক্সাগন রয়েছে, ষড়ভুজ আর পঞ্চভুজ রয়েছে। তো এখানে কটা করে রয়েছে সেটা আমাকে বের করতে হবে। দেখো এটা যদি আমি ডিটেলসে পড়তে যাই তাহলে এখানে কার্বন 16-এর জায়গায় 70ও তো থাকতে পারতো, যে কোনো সংখ্যা থাকতে পারতো। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করতাম? দেখো এখানে হেক্সাগন কিন্তু আমি সহজে বের করতে পারবো। হেক্সাগন সংখ্যা যেটা মাথায় রাখবে যে এই কার্বন সংখ্যা বাই 2 - 10, তাহলে কার্বন সংখ্যা কত 60 আছে বাই 2 - 10, অর্থাৎ এখানে তো 30 - 10, তাহলে হচ্ছে 20, তাহলে 20টি কিন্তু হেক্সাগন। তাহলে অপশান দেখো অপশান বি এ কিন্তু
20 হবে। দেখো যদি কোথাও অন্য অপশানে 20টি হেক্সাগন থাকতো তখন তো একটু ঝামেলায় পড়ে যেতে। তাহলে পেন্টাগন সংখ্যাটা কি করে বের করব? আমরা যে কোনো ফুলারিনের মধ্যে পেন্টাগন আর হেক্সাগন মিলিয়ে সেটা কত সংখ্যায় থাকবে সেটা কিন্তু আমরা সহজে বের করতে পারবো আর একটা সূত্র দিয়ে। সূত্রটা হলো c প্লাস f মাইনাস 3c/2 সমান 2। c এখানে কার্বন সংখ্যা। তাহলে দেখো এখানে হিসাব করো, এখানে এফটাই আমাকে বের করতে হবে। এফ কি আমি পরে বলছি, এফটা বের করে নিই। তাহলে এফ মাইনাস, তাহলে এখানে হচ্ছে 60/2 সমান 2। তাহলে বা 60 প্লাস এফ মাইনাস, তাহলে এটা হচ্ছে আমার 30, তাহলে 90 সমান 2। বা তাহলে হচ্ছে দেখো এখানে এফ মাইনাস, দেখো 60 আর মাইনাস 90 মানে 30, তাহলে 2, তাহলে এফ সমান হচ্ছে কত? 32। আচ্ছা, এফ হলো এই পেন্টাগন আর হেক্সাগন মিলিয়ে সংখ্যা 32। তাহলে তুমি পাচ্ছ পেন্টাগন হেক্সাগন মিলিয়ে 32 আর এখানে হেক্সাগন পাচ্ছ 20। তাহলে পেন্টাগন কত? পেন্টাগন 32 মাইনাস 20 অর্থাৎ 12টি। তো এইভাবে আমরা ফুলারিনের মধ্যে পেন্টাগন আর হেক্সাগন সংখ্যা বের করতে পারব। 30-এ বলা হচ্ছে যে প্রথম আয়নীভবন বিভবের কোন ক্রমটি সঠিক। দেখো এটা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট গুলো আছে, গ্রুপ 14 এলিমেন্ট গুলোর বা যে কোনো গ্রুপের ওপর থেকে নিচে গিয়ে আকার বড় হচ্ছে পরমাণুগুলোর, আয়নীভবন এনথালপি কিন্তু কম হবে, কারণ ইলেকট্রন সহজে বেরিয়ে যাবে আকার বড় হলে। তাহলে আকার ছোট মানে তার আয়নীভবন শক্তি বেশি হবে। তাহলে সেই হিসাবে কার্বনের সবচেয়ে বেশি, তারপর সিলিকন, তারপরে জার্মেনিয়াম। দেখো এইখানে একটু ব্যতিক্রম, আগে টিন থাকা সত্ত্বেও কিন্তু এখানে অপশন বি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ অর্ডারে আমরা কার্বন সবচেয়ে বেশি বললাম, সিলিকন, তারপরে জার্মেনিয়াম, তারপরে আমি বললাম লেড, তারপরে টিন। এটা টিন লেডের মধ্যে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে, কারণ আমরা যদি লেডের ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবে এখানে কিন্তু তার লেডের মধ্যে ডি ডি চলে আসছে, ডি কক্ষক, এফ কক্ষক দুটোই চলে আসছে। ডি এফ কক্ষকের আবরণী প্রভাব কম হওয়ার জন্য বাইরের ইলেকট্রনকে কিন্তু সে বেশি আকর্ষণে আবদ্ধ রাখবে, তার কারণে সহজে কিন্তু ইলেকট্রন লেড থেকে বেরোবে না। টিন থেকে সে তুলনায় একটু লেডের থেকে সহজ হবে, তাহলে সেই জন্য এই ব্যতিক্রমটা দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 31-এ বলা হচ্ছে নিচের কোনটি ইলেকট্রন ঘাটতি যুক্ত যৌগ নয়। ইলেকট্রন ঘাটতি যৌগ নয়, দেখো এখানে অপশন এ দেখো BH6 অ্যাকচুয়ালি BH3 এর ডাইমার। তো এখানে বি কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্স আছে, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি রয়েছে। BF3 এর মধ্যে তার অক্টেট ফিল আপ হয়নি, তাহলে ঘাটতি রয়েছে। BCl3 ও ঘাটতি রয়েছে, কিন্তু অ্যালুমিনিয়াম Cl6 এর ঘাটতি নেই। কারণ এখানে যদি অ্যালুমিনিয়ামের ডাইমারটা আমরা নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে এই অ্যালুমিনিয়ামের সঙ্গে আর একটা অ্যালুমিনিয়াম কিভাবে যুক্ত রয়েছে। তো এখানে আমরা দেখব এই যে ক্লোরিনের লোন পেয়ারটি কিন্তু অ্যালুমিনিয়ামকে এরকম অসমযোজী বন্ধনে আবদ্ধ রয়েছে। দেখো অ্যালুমিনিয়ামের সেই কারণে কিন্তু দেখো অ্যালুমিনিয়ামের আন্ডারে এর মধ্যে কি ছিল, 6টা ইলেকট্রন, কিন্তু এই দুটো ইলেকট্রন অসমযোজী বন্ধনে সে পেয়ে আর অক্টেট কিন্তু ফিল আপ করে নিচ্ছে। তার সেই কারণে কিন্তু ইলেকট্রন ঘাটতিযুক্ত যৌগ নয় কিন্তু অপশন ডি। নাম্বার 32 পড়ো ওয়াটার গ্যাস থেকে CO2 উৎপন্ন হওয়ার ধাপগুলি। দেখো তোমরা এটা পড়লে ওয়াটার গ্যাস থেকে CO2 উৎপাদনের ধাপগুলো আছে সেটা দেখবে, এখানে অপশন সি মনে রাখবে এই প্রসেসটা। নাম্বার 33 কিন্তু অপশন বি, B3O4। তো এখানে অপশন বি মরিচা নিবারণের জন্য এটাই ব্যবহার করা হয়। দেখো কোশ্চেন নাম্বার 34 ইচিং অফ গ্লাস হাইড্রোজেন ফ্লোরাইড, কারণ হাইড্রোজেন ফ্লোরাইডের সঙ্গে সিলিকন অক্সাইড বিক্রিয়া করে SiF6 আর এই যৌগটা তৈরি করে, যার কারণে এই যে সিলিকন অক্সাইড অর্থাৎ গ্লাসের মধ্যে সিলিকন অক্সাইড থাকে সেটা কিন্তু ক্ষয়ে যায়। তাই একে আমরা HF কে ইচিং অফ গ্লাস বলবো। এবার আসি কোশ্চেন নাম্বার 35 এর কোশ্চেনটা আলোচনা করার আগে তোমাদের কাছে আমার আবেদন, ভিডিওটা ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, আর একটা লাইক ও কমেন্ট করে দিও। তাহলে দেখো 35-এর প্রশ্নে বলা হচ্ছে নিচের কোনটির স্থায়িত্ব সর্বাপেক্ষা বেশি। তা দেখো আমরা যদি এটাও দেখো গ্রুপ 14 এলিমেন্ট, গ্রুপ 14 এলিমেন্টগুলোতে আমরা দেখব যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো এই কার্বন থেকে লেড এদের কিন্তু যোজ্যতা দেখো হয় 4, দেখো বাইরে কক্ষে 4টা ইলেকট্রন থাকে, কারণ এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2 NP2, অর্থাৎ এই 4টা ইলেকট্রন দিয়ে সেই যোজ্যতা জারণ সংখ্যা বা যোজ্যতা কি হয় +4 থাকে, বা শুধুমাত্র পি এর 2টো ইলেকট্রন দিয়ে +2তেও থাকে। তো আমরা সেটা দেখবো যে যত উপর থেকে নিচে যাব তো +4 এর প্রবণতা কিন্তু স্থায়িত্বতা হ্রাস পাবে, আর +2 হওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। কারণ কি সেখানে ইনার্ট পেয়ার এফেক্ট, নিষ্ক্রিয় যে এই S2 যে ইলেকট্রন জোড়টা নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ তার আগে যে F আর D অরবিটাল, যখন লেডের ক্ষেত্রে দেখো F আর D অরবিটাল থাকে, তাই এই S ইলেকট্রন কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়, কারণ এই S ইলেকট্রন আকর্ষণে আবদ্ধ থাকে। তো সেই কারণে শুধু তখন Pর 2টো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে সেই কারণে কিন্তু আমরা দেখবো যে লেড +2 এটা তার বেশি স্টেবল। সেই জন্য অপশন ডি রাইট অ্যান্সার। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা দেখে অনেক কিছু ক্লিয়ার হলো। যদি কিছু প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে আর কিছু বলার থাকে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ।